স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ আমি আলোচনা করছি এনটিপিসিতে পড়া সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো। ঠিক আছে, মোটামুটি আমি 10টা শিফটের সিটিং অ্যারেঞ্জমেন্ট আজকে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে ওই জন্য। আর আমার কাছে যে শিফটগুলো রয়েছে সেগুলো সব ইংরাজিতে আছে। ঠিক আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্টে বিশাল কিছু টাফ ইংলিশ থাকে না, আমি তোমাদের বলে বুঝিয়ে দেবো। ওটা তো আর ম্যাথ নয়। ঠিক আছে, লাইনগুলো পড়লে তোমরা ইজিলি বুঝতে পারবে, খুব ইজি থাকে একদম। ঠিক আছে, যদি কারো কাছে বাংলা শিফট থেকে থাকে এনটিপিসি, তো আমাকে পাঠিয়ে দিও। আমি সেগুলোরও যদি সেখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট পাই বা ম্যাথগুলো তো আলোচনা করবো, তো সেগুলো আমি আলোচনা করবো। ঠিক আছে, কিন্তু আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো ইংলিশে আছে, তো আমি সেগুলো ওই জন্য ইংলিশে তোমাদের আলোচনা করছি, কিন্তু আমি বাংলায় তোমাদের ডিসকাস করে দেবো। ঠিক আছে, থাকবে ইংলিশে লেখা, কিন্তু বাংলা আমি তোমাদের ডিসকাস করে দেবো। তো এই শিফটে আমি টোটাল যে কটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়েছি সেগুলো আলোচনা করে দিচ্ছি। এটা তোমাদের 28/3/2016 শিফট, 9 AM থেকে, মানে 9টা থেকে 10:30 পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট শিফটেরই প্রশ্ন এটা। ঠিক আছে, চলো তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টে চলে যাই আমরা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম পাজল, সরি এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রথম সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো প্রথম সিটিং অ্যারেঞ্জমেন্ট কী বলছে দেখো। প্রথম সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের বলছে 5 গার্লস আর সিটিং ইন ফ্রন্ট ফেসিং ইউ, অর্থাৎ 5টি মেয়ে তোমার দিকে তাকিয়ে বসে আছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি তো এখন দেখছো, মোবাইল স্ক্রিনে দেখছো অথবা কম্পিউটার স্ক্রিনে দেখছো, তুমি তো কোনটা স্ক্রিনে দেখছো। তোমার দিকে তাকিয়ে বসে আছে মানে কি, তুমি আছো এইখানে। ঠিক আছে, তোমার দিকে তাকিয়ে ওরা বসে আছে, মানে 1জন 2জন 3জন 4জন 5জন। ঠিক আছে, এবং প্রত্যেকে কিন্তু সাউথের দিকে তাকিয়ে বসে আছে, অর্থাৎ প্রত্যেকে তোমার দিকে তাকিয়ে বসে আছে। তুমি হচ্ছে বক্সটা, তোমার দিকে তাকিয়ে প্রত্যেকে বসে আছে, এই কিন্তু বলা রয়েছে। এরপরে কি বলা রয়েছে দেখো, বলা রয়েছে যে রুহি এবং মানালি রেসপেক্টিভলি, অর্থাৎ রুহি এবং মানালি যথাক্রমে বসে আছে আর সিটিং টু দ্য রাইট অ্যান্ড লেফট অফ ঊর্জা। তো ঊর্জাকে যদি আমি মাঝখানে রাখি, ঠিক আছে, এই হচ্ছে ঊর্জা আমাদের। ঊর্জাকে যদি আমি মাঝখানে রাখি, ঊর্জার লেফট, দেখো ঊর্জা যখন সবাই সাউথের দিকে তাকিয়ে আছে দক্ষিণের দিকে, ঊর্জা যখন দক্ষিণ দিকে তাকাবে তখন ঊর্জার লেফট হবে তোমার রাইটে, মানে লেফট হবে এদিকে, এদিকে হবে ঊর্জার লেফট, আর ঊর্জার রাইট হবে তোমার বাম দিকে, অর্থাৎ ঊর্জার রাইট হবে এদিকে। এবার বলছে যে রুহি বসে আছে ঊর্জার রাইটে, রেসপেক্টিভলি মানে কি যথাক্রমে, তাহলে রুহি বসে আছে এখানে RUHI, আর মানালি বসে আছে লেফটে, তো মানালি এখানে বসে আছে MANALI। ঠিক আছে, এই তোমাদের বলেছে এখনো পর্যন্ত। পরের লাইন কি বলেছে, এই লাইনটার মিনিং হয়ে গেল। পরের লাইন বলেছে দাওয়ানি ইজ সিটিং বিটুইন মানালি অ্যান্ড তনয়া, মানে মানালি এবং তনয়ার মাঝখানে কে বসে আছে, দাওয়ানি বসে আছে। এবার এই মানালির এপাশে কিন্তু আমরা যেতে পারবো না, কারণ মানালির এপাশে অলরেডি ঊর্জা বসে আছে। ঠিক আছে, তো আমরা যদি ঊর্জাকে এখানে রাখি, ঠিক আছে, চলো এটাকে আমি অন্য কালি দিয়ে করি। আমরা যদি ঊর্জাকে এখানে রাখি, এই জায়গায় যদি ঊর্জাকে রাখি, তাহলে রুহিকে এখানে রাখতে হবে আর মানালিকে এখানে রাখতে হবে, আর মানালি তারপর হবে দাওয়ানি এবং তারপর হবে তনয়া। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, এর বাইরে অন্য কিছু করলেই তুমি দেখবে অ্যারেঞ্জমেন্ট মিসম্যাচ হচ্ছে। ঠিক আছে, তুমি যদি এই জায়গায়, ঠিক আছে, এই এর জায়গায় যদি ইউকে রাখো আর যদি আরকে এখানে রাখো, তাহলে এম তো এখানে চলে যাচ্ছে, এর ওদিকে আরও 2জনকে রাখতে হবে যার জায়গা নেই, ফলে এই অ্যারেঞ্জমেন্ট তোমার ভুল হয়ে যাবে। অনলি এটাই একমাত্র সঠিক অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, এর থেকে 5খানা প্রশ্ন আছে, মনে রাখবে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে এনটিপিসিতে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, 4-এর কমে কোনো প্রশ্ন নেই, 4 থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, মানে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমার 5 মার্কস রয়েছে। ঠিক আছে, মানে এবারে পরীক্ষার সময় হতে পারে যে হয়তো 5 মার্কসের থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, তবে বিগত বছরে 2016 সালে লাস্টবার যে পরীক্ষা হয়েছিল তাতে 5 মার্কস ডেডিকেটেড দেওয়া হয়েছে, মানে কোনো শিফটে 5 মার্কস, কোনো শিফটে 4 মার্কস, তো আমরা 5 মার্কস ধরছি। 5 মার্কস ডেডিকেটেড দেওয়া হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে। এবারে কিন্তু পাজলও আসতে পারে, পাজল হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু টাফ রূপ। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু টাফ রূপ হচ্ছে পাজল। ঠিক আছে, আগে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করি। তো এখানে তোমাকে প্রশ্ন বলেছে হাউ মেনি গার্লস আর দেয়ার বিটুইন ধাওয়ানি অ্যান্ড রুহি, ধাওয়ানি এবং রুহির মধ্যে কতজন বসে আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ধাওয়ানি এখানে আর রুহি এখানে কজন বসে আছে, 2জন বসে আছে, অ্যান্সার উইল বি 2। দেখো এখানেও সেই বি এখানে কিন্তু কারেক্ট করা আছে। ওকে, তো আমি একটাই তোমাদের প্রশ্ন করাচ্ছি, অ্যাকচুয়ালি এই একবার তুমি সলভ করে ফেললে প্রশ্ন করা একদম ইজি হয়, সলভ করাটাই ব্যাপার হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট আমরা পরের সিটিং অ্যারেঞ্জমেন্টে যাবো। চলো, আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের করিয়ে দিই, ওই একই এর ওপরে দেখো একটা প্রশ্ন রয়েছে এখানে, অ্যাকচুয়ালি 5টা প্রশ্ন আছে, তো আমি এখানে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একবার করেছি, যেটা করলাম তারই একটা প্রশ্ন এখানে।
তো সিটিং অ্যারেঞ্জমেন্টে ছিল ধরো রুহি ছিল, তারপরে উর্জা ছিল, তারপরে মানালি ছিল, তারপর তোমার ধাওয়ানি ছিল, তারপর তনয়া ছিল। এই তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। তো তোমাদের কি জিজ্ঞেস করেছে, সবাই কিন্তু সাউথের দিকে মুখ করে বসে আছে, এটা মনে রাখবে, সবাই সাউথের দিকে মুখ করে বসে আছে। কারণ এই মুখ করে বসে থাকাটা ইম্পর্টেন্ট, এই অনুযায়ী এদের লেফট রাইট কিন্তু চেঞ্জ হয়ে যায়। তুমি যদি এদেরকে রাইটের দিকে মুখ করাও, তুমি যদি এদের নর্থের দিকে মুখ করাও, তাহলে এদের লেফট রাইট চেঞ্জ হবে। তুমি যদি এদের সাউথের দিকে মুখ করাও, তাহলে এদেরও ওই অনুযায়ী কী হয়, লেফট রাইট চেঞ্জ হয়। ওই জন্য কোন দিকে মুখ করে আছে ইম্পর্টেন্ট। হু ইজ সিটিং টু দ্য রাইট অফ তনয়া? তনয়া রাইটে কে বসে আছে? তনয়া রাইট কোন দিকে? তোমার লেফট যেদিকে, তনয়া রাইট সেদিকে হবে। তনয়া রাইট এদিকে কে বসে আছে? ধাওয়ানি বসে আছে। তো সি উইল বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এরকম ধরনের প্রশ্নই তোমাদের দেয়, অর্থাৎ একবার যদি সলভ করে ফেলতে পারো তাহলে কিন্তু সেটা করা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে যাই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটার ওপরে একটাই প্রশ্ন দেওয়া হয়েছে। কি বলেছে দেখো, বলেছে যে 5 স্টুডেন্টস প্রিয়াঙ্কা, ম্যারি, সুনীল, আশা এবং রায়ান, 5 জন বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, একটা লাইনে স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা এবং সুনীল আর স্ট্যান্ডিং অ্যাহেড অফ রায়ান। অ্যাহেড অফ মানে কি? সামনে, অর্থাৎ রায়ন যেখানে দাঁড়িয়ে আছে তার আগে দাঁড়িয়ে আছে কি? প্রিয়াঙ্কা এবং সুনীল। তার মানে আমরা ডাকটাকে ভার্টিক্যালি টানি, ঠিক আছে? হরিজন্টালি না টেনে আমরা ভার্টিক্যালি ডাকটাকে টানলাম, ঠিক আছে? এই হচ্ছে 5 জনের লাইন আছে, ওকে? এবার কি বলা আছে দেখ, এবার বলা আছে যে প্রিয়াঙ্কা এবং সুনীল রায়ানের আগে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? রায়ানের আগে কে দাঁড়িয়ে আছে? প্রিয়াঙ্কা এবং সুনীল। এবার সুনীলের আগে প্রিয়াঙ্কা আছে না সুনীলের পরে প্রিয়াঙ্কা, সেটা আমার জানা নেই। সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে মনে রাখবে, লাইন পড়ে তার একটা চিত্র এখানে ছোটো করে এঁকে নিতে হয়, যেমন আমি এঁকে নিলাম, ঠিক আছে? না হলে কী হবে, আমার যেটা 2 মিনিট টাইম লাগবে বা 1 মিনিট টাইম লাগবে, তোমার কিন্তু সেটা করতে 10 মিনিট টাইম লেগে যাবে, ওকে? কারণ লাইন বারবার পড়ে পড়ে করতে গেলে প্রবলেম হয়। এখানে কী হয়, এটা করলে একটা পারফেক্ট ক্লিয়ার অ্যান্ড ক্লিন চিত্র বা পিকচার আমার সামনে থাকে। তো প্রিয়াঙ্কা এবং সুনীল কী হয়েছে, রায়ানের আগে দাঁড়িয়ে আছে, ওকে? বলছে সুনীল ইজ স্ট্যান্ডিং বিটুইন রায়ান অ্যান্ড আশা। তাহলে রায়ান এবং আশার মাঝখানে কে দাঁড়িয়ে আছে? সুনীল দাঁড়িয়ে আছে। এবার কিন্তু আমরা একটু আঁকতে পারি এই মেন লাইনে। যদি আমি এখানে রায়ান করে দিই, তাহলে সুনীল দাঁড়িয়ে আছে এখানে আর আশা দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে? এবার হতে পারে যে প্রিয়াঙ্কা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আবার হতে পারে প্রিয়াঙ্কার আগে একজন কেউ আছে, কারণ টোটাল তো 5 জন, 3 জনের জায়গা তো ফিক্সড হয়ে গেছে, আর 2 জন বাকি আছে। হতে পারে প্রিয়াঙ্কার আগে একজন আছে, প্রিয়াঙ্কার উপরে একজন আছে, এটা হতে পারে। বা এরকম হতে পারে রায়ানের নিচে একজন আর প্রিয়াঙ্কা উপরে আছে, কারণ প্রিয়াঙ্কাকে তো ওপরেই থাকতে হবে, কারণ প্রিয়াঙ্কা এবং সুনীল তো ওপরেই আছে রায়ানের, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো চলো আমরা দেখে নিই, পরের লাইনটা পড়লে বুঝতে পারবো। বলছে বিটুইন সুনীল এবং ম্যারি রায়ান ইজ স্ট্যান্ডিং। দেখো সুনীল এবং ম্যারির মাঝখানে রায়ান দাঁড়িয়ে আছে, তাহলে টোটাল তো 5 জন, তার মধ্যে 4 জন এখানে এসে গেছে, আমার প্রিয়াঙ্কাই একমাত্র এখানে থাকবে। প্রিয়াঙ্কাকে তো আমি নিচে রাখতে পারবো না, কারণ এখানে পরিষ্কার বলা আছে প্রিয়াঙ্কা এবং সুনীল ওপরেই আছে রায়ানের, তো প্রিয়াঙ্কা তো ওপরেই থাকবে। এই হচ্ছে তোমার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, ঠিক আছে? এবার কি বলছে, বলছে হু ইজ দ্য ফার্স্ট ইন দ্য লাইন? ডেফিনেটলি প্রিয়াঙ্কা হচ্ছে প্রথম, অ্যান্সার ক্লিকড, ওকে? দেখো কত ইজিলি কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যদি তোমার প্র্যাকটিস থাকে, আমি আগের দিন যখন আমি তোমাদের বলছিলাম যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য, সেখানে আমি বারবার 2টো কথা বলেছিলাম। এক হচ্ছে প্র্যাকটিস করা কিন্তু খুব জরুরি, আর 2 হচ্ছে কোন কোন বিষয়ে প্র্যাকটিস করবো সেটা জানা জরুরি। এই 2টো বিষয় যদি জানো, তুমি কিন্তু এনটিপিসিতে 30-তে 30 মার্কসই কিন্তু রিজনিংয়ে পাওয়া যায়, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরের রিজনিংয়ে যাব, যদি এখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা করব, চলো। আচ্ছা, ওখানে আর কোনো তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু ভেন্ডাগ্রাম রয়েছে। চলো ভেন্ডাগ্রামগুলো আমি একটু তোমাদের করিয়ে দিই। বলে যে সাম বার্ডস আর ডানকি, তো সাম বার্ডস আর ডানকি করিয়েছিলাম, সাম বার্ডস আর ডানকি, এরকম ধরনের জিনিস আমি তোমাদের আগেই করিয়ে দিয়েছি। নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে অল ডানকিজ আর স্টুপিড, সব ডানকি হচ্ছে বোকা, অল ডানকিজ আর স্টুপিড, এই তোমাদের রয়েছে। এবার কনক্লুশন বলছে অল বার্ডস আর স্টুপিড। দেখো বার্ডের কিছুটা অংশই লালের মধ্যে গেছে, কারণ লালটা হচ্ছে স্টুপিডের সার্কেল। বার্ডের কিছুটা অংশ লালের মধ্যে গেছে, কিন্তু বার্ডের পুরোটা লালের মধ্যে যায়নি, ফলে এটা আমরা কী করবো, কেটে দেবো, মানে এটা ঠিক নয়। নেক্সট হচ্ছে সাম বার্ডস আর স্টুপিড, হ্যাঁ কিছু বার্ডস তো স্টুপিড বডি, কারণ বার্ডের কিছু অংশ স্টুপিডের মধ্যে গেছে, ফলে এটা রাইট হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে তোমাদের, অনলি 4 ইজ কারেক্ট, ঠিক আছে? ওই যে অনলি 4 ইজ কারেক্ট, এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট একটা ডিরেকশন টেস্ট আছে, সেটাও তোমাদের করিয়ে দিই, ভালো আছে। একটু বড় বড় যেগুলো আমি তোমাদের এগুলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে তোমাদের ডিরেকশন টেস্ট। এখানে বলেছে জুলিয়া স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস নর্থ ডিরেকশন। জুলিয়া কী করছে, নর্থের দিকে যাচ্ছে। তো সাপোজ ধরো জুলিয়া এখান থেকে স্টার্ট করলো, জুলিয়া যাচ্ছে নর্থের দিকে, ওকে? এবার বলছে তার বাড়ি থেকে, জুলিয়ার বাড়ি এইটা, সেখান থেকে জুলিয়া কী করছে, নর্থ ডাইরেকশানে যাচ্ছে, এটা জুলিয়া নর্থের দিকে যাচ্ছে। আফটার আ ওয়াইল শি টার্নড লেফট। তাহলে দেখো জুলিয়া কোন দিকে মুখ করে রয়েছে, নর্থের দিকে মুখ করে রয়েছে। নর্থের দিকে মুখ করলে জুলিয়ার লেফট কোন দিকে হবে, তোমার যেদিকে লেফট হবে বা তোমার যেদিকে বাম দিক হবে সেদিকেই জুলিয়ার লেফট হবে। তো জুলিকে এদিকে লেফট করছে,
এদিকে সে গেল, যাওয়ার পর যদি আবার কী করছে, আবার রাইটে যাচ্ছে। তাহলে আমরা যখন পশ্চিম দিকে দাঁড়িয়ে রয়েছি তখন আমাদের রাইট কোনটা, আমাদের রাইট হবে উপর দিকে। মনে রাখবে যখন কেউ নর্থের দিকে দাঁড়িয়ে থাকে তখন তার লেফট হয় এদিকে, রাইট হয় এদিকে। আর যখন কেউ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ ওয়েস্টে মুখ করে দাঁড়িয়ে থাকে, তখন তার রাইট হয় উপর দিকে আর লেফট হয় নিচের দিকে। এটা মনে রাখবে, এগুলো একটু কি পয়েন্ট, এগুলো মনে রাখার দরকার। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে কোন দিকে, লেফটের দিকে যাওয়া মানে ও এখন দাঁড়িয়ে আছে ওয়েস্টের দিকে, ঠিক আছে, ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এবার তারপর বলছে আবার সে কী করছে, রাইটে ঘুরছে। রাইটে ঘোরা মানে কি, ওপর দিকে যাওয়া, ওকে ওপর দিকে গেল, অর্থাৎ নর্থেই যাচ্ছে। তারপর আবার কী করছে, তারপর আবার সে টার্ন রাইট, তাহলে আবার রাইটের দিকে গেছে। নর্থের দিকে গেলে রাইট কোন দিকে হয়, তোমার রাইট যেদিকে, অর্থাৎ সে এইখানে আছে। এবার কি বলছে, হুইচ ডিরেকশন শি ইজ ফেসিং, সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এইটা কোন দিক, এটা হচ্ছে ইস্ট, অর্থাৎ এটা পূর্ব দিক। তাহলে অ্যান্সার হবে তোমাদের এ, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ইজি ছিল। ওকে, বাংলায় হলে হয়তো আরও ইজি তোমাদের কাছে লাগতো, আমার কাছে বাংলা শিপ নেই, আমি বারবার বলছি, থাকলে আমি বাংলাতেই করাতাম তোমাদের। ওকে, ইংরাজি রয়েছে, তোমরা কেউ যদি পারো, যদি কারো কাছে বাংলা থাকে আমাকে দিতে পারো, পুরো এনটিপিসির টোটাল শিফট যদি বাংলার কাছে থাকে আমি তোমাদের বাংলায় করিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের শিফটে যাবো। এই শিফটটা তেমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নেই, আছে কিছু প্রশ্ন যেগুলো তোমাদের ওই কোডিং ডিকোডিংয়ের ওপর বেশিরভাগ প্রশ্ন রয়েছে। ওকে, আর ওই দুটোই প্রশ্ন তোমাদের ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, আর এগুলো তোমাদের এইটা থেকে ছিল। আচ্ছা নেক্সট চলো পরের শিফটে আমরা যাবো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের 29/3/2016 সালের প্রশ্ন, অর্থাৎ আগেরটা যেটা করলাম তার ঠিক পরের দিনের প্রশ্ন, এটাও ফার্স্ট শিফটের প্রশ্ন। চলো এখানে কী কী সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দেখে নিই। আচ্ছা, এখানে এই হচ্ছে তোমাদের প্রথম সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বলেছে বিন্দু ইজ স্ট্যান্ডিং এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ এ লাইন অফ গার্লস, অর্থাৎ একদল মেয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিন্দু। ঠিক আছে, একদল মেয়ের ঠিক মাঝখানে কে দাঁড়িয়ে আছে, বিন্দু দাঁড়িয়ে আছে। তো বিন্দুকে আমরা ঠিক মাঝখানে করে দিলাম। ঠিক আছে, এই বিন্দু দাঁড়িয়ে আছে। আর কি বলছে, বলছে যে আশা হচ্ছে 6 টু দ্য লেফট অফ বিন্দু, বিন্দুর ঠিক লেফট থেকে 6তমতে দাঁড়িয়ে আছে আশা। তো কিছু না বলা থাকলে আমরা ধরে নেবো বিন্দু নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মনে রাখবে, কিছু না বলা থাকলে আমরা ধরে নেবো নর্থের দিকে তাকিয়ে বিন্দু দাঁড়িয়ে আছে। তো বলেছে বিন্দু লেফট থেকে 6তমতে, মানে বিন্দুকে ছেড়ে 6জন। মনে রাখবে, যখন বলবে কারোর লেফটে 6তম অর্থাৎ, বা কারোর রাইটে 6তম অর্থাৎ, তাকে ছেড়ে 6তমতে দাঁড়িয়ে আছে আশা, অর্থাৎ 6th লেফটে। ঠিক আছে, 6তম লেফটে কে দাঁড়িয়ে আছে, আশা দাঁড়িয়ে আছে। ওকে, আশা দাঁড়িয়ে আছে, এটা আমাদের এখানে বলেছে, আমরা এখানে লিখলাম। আচ্ছা, একটু আশা। নেক্সট বলছে যে বিন্দুর রাইটে ঋতু ইজ 16th লেফট রাইট অফ বিন্দু, মানে বিন্দুর 16th রাইটে কে দাঁড়িয়ে আছে, ঋতু দাঁড়িয়ে আছে। তাহলে এই হচ্ছে 16th রাইট, এবং এই 16th রাইটে কে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তোমাদের ঋতু। ঠিক আছে, ঋতু দাঁড়িয়ে আছে, ঋতু। ওকে, এই আমাদের আছে। এর তোমাদের কি বলছে, বলছে যে হোয়াট শুড বি দ্য মিনিমাম নাম্বার অফ গার্লস ইন দ্য লাইন, অর্থাৎ এই লাইনে থাকা টোটাল বালিকার সংখ্যা সবথেকে কম কত হতে পারে, সবথেকে কম কত হতে পারে, মিনিমাম মানে সবথেকে কম কত হতে পারে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমরা এটা তো এখানে জানি যে বিন্দু একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে বিন্দুর যদি রাইটে যদি ঋতু 16তমতে থাকে, তাহলে যদি, এবং ধরে নিই যদি ঋতু হচ্ছে লাস্ট আছে, ঋতু হচ্ছে রাইট থেকে লাস্ট, ঋতু হচ্ছে রাইট থেকে লাস্ট, কারণ ন্যূনতম এই দুটো নাম্বারই আমরা পাচ্ছি। তাহলে বিন্দুর লেফটেও তো 16 জনই থাকতে হবে, কারণ বিন্দু মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বিন্দুর লেফটেও 16 জন, রাইটেও 16 জন। ঠিক আছে, তাহলে 16 16 32, আর বিন্দু একজন 1, অতএব ন্যূনতম 33 জন থাকতে পারে। ওই জন্য এখানে অ্যান্সার তোমাদের কী হবে, সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এখানে দেখো সি কারেক্ট অ্যান্সারই করেছে। ঠিক আছে, এটা মাথা রাখবে, বলেছে ন্যূনতম কতজন। তাহলে যদি আমরা ধরে নিই যে ঋতু হচ্ছে লাস্টে আছে, তাহলে ঋতু রাইট থেকে 16তমতে আছে, মানে বিন্দু রাইটে 16 জন আছে, তাহলে বিন্দু লেফটে 16 জন থাকতে হবে, কারণ বিন্দুটা মাঝখানে আছে। 16 16 32, আর বিন্দু নিজে একজন, অর্থাৎ টোটাল 33 জন স্টুডেন্ট এখানে থাকতে হবে, বা মেয়ে এখানে থাকতে হবে। ঠিক আছে, এর ওপরেও 5টা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, আমি আর প্রশ্ন করাচ্ছি না, এটা খুব জবরদস্ত প্রশ্ন ছিল যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে। চলো নেক্সট আমরা পরের সিটিং অ্যারেঞ্জমেন্টে যাব। আচ্ছা, এই শিফটে তোমাদের আর কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে, সেটা একটু করিয়ে দিই। এখানে অনেকগুলো স্টেটমেন্ট কনক্লুশন আছে। বলছে সাম কিডস আর ক্লেভার, তো সাম কিডস আর ক্লেভার, এই
নেক্সট তোমাদের বলেছে সাম কিডস আর প্লেয়ার, সাম কিডস আর প্লেয়ার। এই এবার বলছে সাম প্লেয়ার আর ক্লেভার। দেখো প্লেয়ার এবং ক্লেভারের মধ্যে কোনো রিলেশন নেই, দুটো সার্কেল আলাদা, সুতরাং আমরা ডিরেক্টলি বলতে পারবো না, ফলে এটা কাটা গেল। নেক্সট সাম ক্লেভার কিডস আর প্লেয়ার। দেখো সাম ক্লেভার কিডস আর প্লেয়ার মানে হচ্ছে যে কিডসরা ক্লেভার তারা প্লেয়ার। এখানেও তুমি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, যে কিডসরা ক্লেভারের মধ্যে আছে, যেমন এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পার্টটা যেটাকে আমি এখানে ক্রস করে দিলাম, তোমাদের কালো দিয়ে দিলাম, এটার সঙ্গে কি বিয়ের কোনো রিলেশন আছে? নেই। কি বলছে দেখো, সাম ক্লেভার কিডস, সাম ক্লেভার কিডস মানে কি, যে কিডসগুলো ক্লেভারের মধ্যে আছে, তার মানে এই কালো দাগ দেওয়া অংশটার কথা বলছে, এরা হচ্ছে প্লেয়ার। এদের সঙ্গেও কি প্লেয়ারের কোনো রিলেশন আছে? নেই, ফলে এটাও কেটে যাবে। মানে এখানে কী হবে, এখানে হবে তোমাদের বোথ কনক্লুশন 1 অ্যান্ড 2 এখানে তোমাদের হবে বলছে, জাস্ট এ মিনিট, এখানে বলছে সি কারেক্ট, বাস এখানে সি তো কারেক্ট নয়। ওকে, এখানে তোমাদের কনক্লুশন, এখানে দেখো এখানে অ্যান্সার তোমাদের ভুল দেওয়া আছে, এখানে হবে নাইদার কনক্লুশন 1 নট টু ফলোস, ঠিক আছে, দুটোই এখানে এইটা হবে নাইদার কনক্লুশন 1 নট টু ফলোস, এটা তোমাদের হবে। এখানে সি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার নয়, এখানে ডি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আরেকবার বলে দিই ভালো করে এঁকে তোমাদের, বলছে সাম কিডস আর ক্লেভার। দেখো কিছু কিড হলো ক্লেভার, ঠিক আছে, কিছু কিডস হলো ক্লেভার। নেক্সট কী বলছে, নেক্সট বলছে সাম কিডস আর প্লেয়ার, কিছু কিডস হলো প্লেয়ার। এবার এখানে কি বলছে, সাম প্লেয়ার্স আর ক্লেভার। দেখো কিছু প্লেয়ার হচ্ছে ক্লেভার, প্লেয়ার আর ক্লেভারের মধ্যে কোনো রিলেশন নেই, ঠিক আছে, কোনো রিলেশন নেই। যেহেতু কোনো রিলেশন নেই, এদের দুজনের মধ্যে কোনো রিলেশন নেই, যেহেতু কোনো রিলেশন দেওয়া নেই স্টেটমেন্টে, আমরা ডিরেক্টলি কনক্লুশন ড্র করতে পারি না, ফলে এটাও কেটে গেল। নেক্সট বলছে বোথ কনক্লুশন 1 অ্যান্ড 2 তো ডেফিনেটলি নট রাইট। নেক্সট বলছে যে সাম ক্লেভার কিডস আর প্লেয়ার, ঠিক আছে, সাম ক্লেভার কিডস আর প্লেয়ার। দেখো ক্লেভার কিডস কারা, আমি এই যে অংশটা তোমাদের লাল করে দিচ্ছি, এই অংশটা হচ্ছে ক্লেভার কিডসের অংশ, কারণ এই অংশটা ক্লেভারের মধ্যেও আছে, কিডসের মধ্যেও আছে। এই অংশটার সাথে কি প্লেয়ারের কোনো রিলেশন আছে? রিলেশন নেই। যেহেতু রিলেশন নেই, দুটোই এখানে কী হবে তোমাদের, রং হবে, ফলে এখানে উত্তর হবে তোমাদের নাইদার কনক্লুশন 1 নট টু ফলোস, ঠিক আছে, এখানে সি এখানে রং আছে, এখানে ভুল আছে। ওকে, আমি আরেকবারও তোমাদের বলে দিলাম জাস্টিফিকেশনের জন্য। মনে রাখবে স্টেটমেন্টে ডিরেক্টলি যা দেওয়া আছে সেটা যদি কনক্লুশনে বলা থাকে তাহলে অবশ্যই রাইট হবে। স্টেটমেন্টে যা দেওয়া আছে তার যদি বাড়তি অংশ কনক্লুশনে দেওয়া থাকে তাহলে সেটা ডেফিনেটলি রং হবে, ঠিক আছে। যেমন এখানে পি আর সি এর মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই, পি সি হতেও পারে, পি সি নাও হতে পারে। তুমি বলবে স্যার পি তো সি হতেও পারে, তাহলে তোমাকে বলতে হবে এখানে ওইটা লিখতে হবে তোমাকে, যে কিছু পি সি হতেও পারে, ওই হতেও পারে কথাটা তোমাকে লিখতে হবে, কারণ কিছু পি সি তো নাও হতে পারে। আবার যদি আমি বলি কিছু পি সি নাও হতে পারে, সেটাও হতে পারে, তাহলে তোমাকে ওই হতেও পারে কথাটা লিখে দিতে হবে। কনক্লুশনে যতক্ষণ না তুমি মেবি বা হতেও পারে কথাটা না লিখছো, তখনও যে দুটোর মধ্যে রিলেশন নেই তাদের মধ্যে কোনো রিলেশন বা কোনো কনক্লুশন খাটতে পারে না। যেমন আমি আরেকবার বলে দিই তোমাদের, এটা আমি তোমাদের আরেকবার করিয়েও ছিলাম, ঠিক আছে, এটা আমার ভেন ডায়াগ্রামস করানো আছে, যারা দেখোনি তাদেরই প্রবলেম হচ্ছে। ধরো এখানে পি রাখা আছে, এখানে সি রাখা আছে, পি সিকে চেনে না, কারণ দুজনের মধ্যে কোনো রিলেশন দেখো ড্র করা নেই, এস সার্কেল আলাদা, এস সার্কেল আলাদা, পি সিকে চেনে না। পি যখন সিকে চেনে না, তার মানে কিছু পি সি হতেও পারে, আবার কিছু পি সি নাও হতে পারে। এক্ষেত্রে যখন তুমি কনক্লুশন লিখবে তখন তোমাকে লিখে দিতে হবে সাম পি ক্যান বি সি, ক্যান বি মানেই মেবি, ঠিক আছে, সাম পি ক্যান বি সি, ক্যান বি মানেই মেবি। এটা ইংরাজি তো আলোচনা চলছে না, মনে রাখবে স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে ক্যান বি আর মেবির ফর্ম এক নেয়। সাম পি ক্যান বি সি, আবার হতে পারে সাম পি ক্যান নট বি সি বা সাম পি মে নট বি সি, দুটোই আসতে পারে, ঠিক আছে। যেহেতু দুটোই আসতে পারে, ক্যান বি থাকলে আমরা রাইট দেবো, কিন্তু যদি বলা থাকে সাম পি ইজ সি, যদি এখানে বলা থাকতো সাম পি, এখান থেকে যদি এটা বলা থাকতো সাম পি ইজ সি, তাহলে সেটা রং হতো। রং কেন হতো? কারণ ডেফিনিট করে বলা রয়েছে। ডেফিনিট আমরা কখনোই বলতে পারবো না যতক্ষণ না স্টেটমেন্টে ডেফিনিট করে দেওয়া আছে। সুতরাং এখানে সি এখানে রং অ্যান্সার, এখানে অ্যান্সার তোমাদের হবে নাইদার কনক্লুশন 1 নট টু ইজ ফলোস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ভেন ডায়াগ্রাম। নেক্সট হলো পরেরটায়। ওকে, এই একটা আছে দেখতে পাচ্ছ, বলেছে বিকজ অফ মোটর ভেহিকেলস লাইক কার্স পলিউশন হ্যাজ ইনক্রিজড ম্যানিফোল্ড। মানে কি, মোটর গাড়ির জন্য, ঠিক আছে, পলিউশন কী হয়েছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ম্যানিফোল্ড মানে কি, প্রচুর পরিমাণে, ঠিক আছে, অর্থাৎ
পলিউশন প্রচুর পরিমাণে বাড়ছে মোটর গাড়ির জন্য, যেমন কারের জন্য। এবার বলছে নিচেরটা, রেসপিরেটরি ডিজিজ আর ইনক্রিজিং ডিউ টু পলিউশন। রেসপিরেটরি ডিজিজ কিন্তু পলিউশনের কারণে বাড়ছে। রেসপিরেটরি ডিজিজ মানে কি? ফুসফুসের রোগ। রেসপিরেটরি মানে হচ্ছে শ্বসনতন্ত্র, শ্বাসযন্ত্র মানে ফুসফুস, ফুসফুসের রোগ পলিউশনের কারণে বাড়ছে। পলিউশন মানে হচ্ছে দূষণ। ক্লিয়ার? এতে কোনো প্রবলেম নেই কারণ। নেক্সট বলছে ইফ কার ওয়ার নট দেয়ার পলিউশন উড বি নীল। বলছে যদি গাড়ি না সেখানে থাকে, ঠিক আছে, তাহলে কী হবে? পলিউশন সেখানে নীল হবে। নীল মানে জিরো হবে। দেখো এখানে বলেছে মোটর গাড়ির কারণে পলিউশন বেড়েছে, অর্থাৎ পলিউশন হয়তো কম ছিল, পলিউশন হয়তো বেড়েছে। ঠিক আছে, তাহলে একটা কথা তুমি ভাবো তো, যদি গাড়ি না থাকতো তাহলে কি পলিউশন একদম জিরো হতো? নীল মানে তো জিরো, সেটা কিন্তু বলা নেই, ফলে এটা এখানে কেটে যাবে। নেক্সট হচ্ছে ডক্টর আর্ন আ লট ডিউ টু পলিউশন। মানে বলতে চাই যে যেহেতু রেসপিরেটরি ডিজিজ বেড়ে গেছে, সেহেতু বেশিরভাগ মানুষ কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবে, আর তার থেকে ডাক্তার প্রচুর পরিমাণ কী করবে? আর্ন করবে। দেখো এখানে ডাক্তারের আর্ন করা না করা নিয়ে স্টেটমেন্টে কিছু বলা নেই, যেহেতু বলা নেই সেহেতু আমরা এখানে কোনো জিনিস এখানে কনক্লুশনে আনতে পারবো না। ফলে এখানে কী হবে? নাইদার ওয়ান নট টু ফলো, এটা তোমাদের হওয়া উচিত। ঠিক আছে, কোনোটাই কিন্তু এখানে হচ্ছে না। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, এটা একটা তোমাদের বিবৃতি সিদ্ধান্ত। এখানে বলেছে যে হেলথ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া ক্যাটার্স অনলি টু রিচ, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্সটা কেবলমাত্র ধনী ব্যক্তিরাই পায়। ক্যাটার্স টু মানে কি? কোনো সার্ভিস কাউকে দেওয়াকে ক্যাটার বলা হয়। ক্যাটারিং শব্দটা তোমরা শুনেছো, ক্যাটারিং তার মানে কি? সার্ভিস দেওয়া, খাওয়ার সার্ভিস, ফুড ক্যাটারিং। ঠিক আছে, তো এখানে হেলথ ক্যাটারিং, হেলথ ইন্স্যুরেন্স ক্যাটারিং। ক্যাটার্স কথার মানে হচ্ছে কোনো সার্ভিস কাউকে দেওয়া, অর্থাৎ এখানে ছোটো করে বললে এই লাইনটার মানে এটা দাঁড়ায় যে স্বাস্থ্য পরিষেবা কেবলমাত্র ধনীদের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ ধনীরাই পায়, গরিবরা এগুলোর সুবিধা নিতে পারে না, এটা বলতে চাওয়া হয়েছে। স্টেটমেন্টে যা বলেছে সেটা আমরা স্ট্রংলি ধরে নেবো, সেটা ঠিক বলে ধরে নেবো। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সেক্টর শুড বি রেগুলেটেড। হেলথ ইন্স্যুরেন্স সেক্টরকে কী করা উচিত? রেগুলেটেড করা উচিত। রেগুলেশন মানে কি? রেগুলেশন মানে হচ্ছে বিধিবদ্ধভাবে তাকে কি করা হয়? তাকে নিয়ন্ত্রণ করা। রেগুলেশন কথার মানে হচ্ছে বিধি। রেগুলেশন মানে কি? বিধি, রুলস অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে, আইন এবং বিধি। রেগুলেশন মানে কি? বিধি। রেগুলেটেড কথার মানে কি? বিধি বা নিয়মতান্ত্রিক উপায়ে কিছু নিয়ম থাকবে, সেইভাবে সেই নিয়ম মেনে তাকে কন্ট্রোল করা উচিত। তো এটাই বলতে চেয়েছে। কনক্লুশন দেখো, হেলথ ইন্স্যুরেন্স সেক্টর শুড বি ন্যাশনালাইজড। এখানে কোথাও বলা আছে হেলথ ইন্স্যুরেন্স সেক্টর শুড বি ন্যাশনালাইজড? কোথাও বলা নেই, তো কেটে দাও। ন্যাশনালাইজড মানে কি? জাতীয় সব, মানে হেলথ ইন্স্যুরেন্স সেক্টর শুড বি ন্যাশনালাইজড মানে কি? জাতীয়করণ করা উচিত। ঠিক আছে, জাতীয়করণ করা উচিত। ঠিক আছে, তো এই জাতীয়করণের ব্যাপারে কোনো কথা বলা নেই, তো এখানে কেটে যাবে। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ইজ নট রিকোয়ার্ড ফর দ্য পুয়ার। প্রথম কথা এটাও কেটে যাবে। বলা আছে হেলথ ইন্স্যুরেন্স শুধুমাত্র ধনীদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখানে কোথাও বলা নেই হেলথ ইন্স্যুরেন্স গরিবদের লাগেই না, ফলে দুটি এখানে কেটে যাবে। এখানে অ্যান্সার এখানে কী হবে? নাইদার, কোথায় গেল? নাইদার ওয়ান নট টু ফলোস, এইটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এতে আর কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, স্টেটমেন্ট কনক্লুশন বলো নেই আর। ঠিক আছে, আমরা মেনলি এই বড় বড় জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করছি। নেক্সট পরের শিফটে আমরা যাবো, আর এগুলোর পিডিএফ সব নিচে তোমাদের দেওয়া আছে, আমি জাস্ট এখানে অ্যানালাইজ করে দিচ্ছি। আচ্ছা, এই শিফটটা হচ্ছে 29/3-এরই শিফট, অর্থাৎ যে শিফটে আলোচনা করছি তারই শিফট, তবে তার এটা লাস্ট শিফট। ঠিক আছে, তো এই লাস্ট শিফটে একটাই এখানে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি পেয়েছি, যেটা হিন্দিতে আছে। তো আমি এটা তোমাদের চেষ্টা করছিলাম বাংলাতে লিখে রাখার, তো আমি তোমাদের ভাবলাম একেবারে ডিরেক্টলি বলে দেবো যে 7 জন ছাত্র আছে, তারা হচ্ছে এইগুলো এরা, এবং এরা একটা লাইনে বসে আছে, এই কথাটার মানে এইটা হয়। এবং পরের লাইনটা বলছে টি কে বায়ে সে দুসরে, টি কে বায়ে সে দুসরে, এটার মানে হচ্ছে টি এর থেকে সেকেন্ড লেফটে, অর্থাৎ টি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, এটার মানে হচ্ছে তাই দাঁড়ায়। और মানে এবং, অ্যান্ড এস ওয়াই সে বাঁয়ে সে পাঁচবে পার, মানে ওয়াই এর বাঁয়ে মানে বাঁ দিকে পঞ্চম স্থানে, মানে ফিফথ লেফটে কে বসে আছে? আই। অর্থাৎ এই দুটো পজিশনই কার জন্য বরাদ্দ? আয়ের জন্য বরাদ্দ। টি এর সেকেন্ড লেফটেও আই বসে আছে, আর ওয়াই এর ফিফথ লেফটেও আই বসে আছে। নেক্সট বলছে এস কে ডায়ে সে তিসরে পার, তাহলে এস কে ডায়ে অর্থাৎ এসের ডান দিকে, তিসরে মানে থার্ড রাইটে, এসের থার্ড রাইটে কে বসে আছে? আর বসে আছে। আর আরের তুরন্ত বাঁয়ে মানে আরের ঠিক বাঁ দিকে, অর্থাৎ আরের ঠিক বাঁ দিকে, তাহলে আরের লেফটে কে বসে আছে?
ঠিক আছে। আর এর লেফটে কে বসে আছে, ও বসে আছে, ভালো করে বোঝো। টি থেকে সেকেন্ড লেফটে বসে আছে আই, এবং ওয়াই থেকে ফিফথ লেফটে বসে আছে আই। এস এর থার্ড লেফটে বসে আছে আর, আর আর এর লেফটে কে বসে আছে, ঠিক লেফটে, ইমিডিয়েট লেফটে কে বসে আছে, ও বসে আছে, ঠিক আছে। পরেরটা কি বলছে, বলছে যে দাঁয়ে সিরে পর ওয়াই হ্যায়। দাঁয়ে সিরে পর মানে কি, ডান দিকে একদম লাস্টে কে বসে আছে, ওয়াই বসে আছে। তার মানে আমি যদি এখানে একটা দাগ টানি, এটা ধরো দাগ, আর এখানে তোমাদের 7জন বলেছে, 1 2 3 4 5 6 7। এই যে 7, এই যে ঘরটা, এই জায়গাটায় কে বসে আছে, এই জায়গাটায় বসে আছে ওয়াই। কে বসে আছে, এই জায়গাটায় বসে আছে ওয়াই, ঠিক আছে। কারণ বলেছে ডান দিকের একদম মাথায় কে বসে আছে, ওয়াই বসে আছে, ঠিক আছে। এবার বলছে ওয়াই এর লেফট, তার মানে ওয়াই এর লেফট কোন দিকে হবে, আমাদের লেফটই ওয়াই এর লেফট, কারণ ওয়াই তো রাইটের দিকে তাকিয়ে বসে আছে, কিছু না বলা থাকলে আমরা রাইট ধরে নেবো। ওয়াই এর লেফটে অর্থাৎ এই দিকে কে বসে আছে, পঞ্চম লেফটে কে বসে আছে, আই বসে আছে। তো 1, ওয়াইকে ছেড়ে গোনো, 1 2 3 4 5, এই জায়গায় কে বসে আছে, এই জায়গায় আই বসে আছে। আর আইয়ের আরেকটা পজিশনও দেওয়া আছে, যার থেকে আমরা টিকে পেয়ে যাবো। ওয়াইকে তো পেয়েই গেছি, আইকে পেয়ে গেছি, টিকে পাবো। টিকে কীভাবে পাবো, টি বসে আছে সেকেন্ড লেফটে, টি এর সেকেন্ড লেফটে কে বসে আছে, আই বসে আছে, তাহলে টি হবে এখানে, ঠিক আছে। কারণ টি এরও সেকেন্ড লেফটে কে বসে আছে, আই বসে আছে। টিকে ছেড়ে তার 2 ঘর বাম দিকে যেতে হবে তোমাকে, ঠিক আছে। সেকেন্ড লেফট মানে কি, টিকে ছেড়ে 2 ঘর বাম দিকে। ওয়াইয়ের ফিফথ লেফট মানে কি, ওয়াইকে ছেড়ে 5 ঘর বাম দিকে, ঠিক আছে। এবার বলছে এস হচ্ছে, এসের থার্ড রাইটে বসে আছে আর। তো আমি যদি এসকে এখানে বসাই, সাপোজ আমি এসকে ওখানে বসালাম, ঠিক আছে। চলো আমি অন্য কালি দিয়ে করি, কালো দিয়ে করি। এসকে ধরো এখানে বসালাম, তাহলে 1 2 3, থার্ড রাইট এখানে নেই, তো এসের থার্ড রাইট এখানে নেই, ফলে এসকে এখানে বসানো যাবে না। এসকে এখানে বসাই, 1 2 3, হ্যাঁ এখানে আরকে পাওয়া যাচ্ছে, তো আর এখানে বসছে, ঠিক আছে। যদি আর এখানে বসে, বলছে আরে ঠিক বাম দিকে কে বসছে, ও বসছে, তো ও এখানে বসে যাচ্ছে, তাহলে একটাই এখানে ফাঁকা আছে, সেটা হচ্ছে এইচ, তো এইচ এখানে বসে যাবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আমাদের। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন। ওখানে ওটা আমি স্টপ করে দিয়েছি, ওখানে সব প্রশ্নগুলি হিন্দিতে ছিল, সলিউশন করালাম, ঠিক আছে। হিন্দি প্রশ্নগুলো আমি ডিসকাস করছি না। এখানে তোমাদের বলছে যে ট্রি ইজ গ্রিন, কফি ইজ ব্রাউন অ্যান্ড মিল্ক ইজ হোয়াইট, ঠিক আছে। এবার বলছে মোর দ্যান হাফ অফ দ্য টাউন লাইকস টি। টি হচ্ছে, টিকে গ্রিন করে দেওয়া আছে, দেখো প্রথমটায় অনুযায়ী টিকে গ্রিন করা হয়েছে, কফিকে করা হয়েছে তোমাদের ব্রাউন, ঠিক আছে, আর মিল্ককে তোমাকে হোয়াইটই রাখা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট অনুযায়ী আমরা এটা পাচ্ছি। সেকেন্ড স্টেটমেন্ট অনুযায়ী আমরা কী পাচ্ছি, আচ্ছা চলো সেকেন্ডটাকে আমি অন্য কালি দিয়ে ইউজ করি। সেকেন্ড স্টেটমেন্ট অনুযায়ী আমি কী পাচ্ছি, যে হাফ অফ দ্য টাউন, ঠিক আছে, টাউনকে আমি টি বলে লিখছি, হাফ অফ দ্য টাউন কী পছন্দ করে, টি পছন্দ করে। প্রথম টিটা হচ্ছে টাউনের জন্য, আর সেই টাউন কী পছন্দ করে, হাফ অফ দ্য টাউন টি পছন্দ করে। অর্থাৎ পুরো শহরে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে হাফ অর্থাৎ 50 জন লোক কী পছন্দ করে, টি পছন্দ করে। এটা 2 নম্বর কনক্লুশনে লেখা আছে, স্টেটমেন্টে লেখা আছে। 3 নম্বর স্টেটমেন্টে কী লেখা আছে, চলো আরেকটা কালি ইউজ করি। 3 নম্বর স্টেটমেন্টে তোমাদের লেখা আছে পিপল হু লাইক হোয়াইট ডোন্ট লাইক গ্রিন, মানে যারা মিল্ক পছন্দ করে, হোয়াইট মানে মিল্ক, এখানে হোয়াইট মানে কি মিল্ক, তো লোকেরা যারা মিল্ক পছন্দ করে, তারা কি পছন্দ করে না, তারা গ্রিন পছন্দ করে না, দ্যাট মিন্স তারা টি পছন্দ করে না। মানে লোকেরা যারা মিল্ক পছন্দ করে তারা টি পছন্দ করে না, এইটা মানে বোঝাচ্ছে। কারণ টি হচ্ছে গ্রিন, কফি হচ্ছে ব্রাউন, মিল্ক হচ্ছে হোয়াইট, প্রথমটা থেকেই আমরা পাচ্ছি। আর প্রথমটা থেকেই 3 নম্বরটাকে টেনে আনা হচ্ছে, বলছে যে পিপল হু লাইক হোয়াইট, যারা কিনা সাদা পছন্দ করে তারা গ্রিন পছন্দ করে না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু লোক যারা কি পছন্দ করে, হু লাইক ব্রাউন ডোন্ট লাইক হোয়াইট, যারা কিনা ব্রাউন পছন্দ করে, ঠিক আছে। কিছু লোক, পুরো লোক না, কিছু লোক যারা কিনা ব্রাউন পছন্দ করে। এখানে 2টো কনক্লুশন আসছে, স্টেটমেন্ট 3 এ 2টো কনক্লুশন আসছে। সাম পিপল হু লাইক ব্রাউন, যারা কিনা ব্রাউন পছন্দ করে, তারা আবার কি পছন্দ করে না, তারা কিন্তু হোয়াইট পছন্দ করে না, মানে তারা মিল্ক পছন্দ করে না। আর ব্রাউন মানে কি, ব্রাউন মানে হচ্ছে কফি, তো আমি এখানে ব্রাউনকে ব্রাউন না বলে কফি বলছি। তারা যারা কফি পছন্দ করে তারা কি পছন্দ করে না, তারা মিল্ক পছন্দ করে না, এই তোমার রয়েছে। এবার বলছে গ্রিন ইজ মোর পপুলার ইন দ্য টাউন, গ্রিন হচ্ছে মোর পপুলার ইন দ্য টাউন, মানে গ্রিন হচ্ছে তোমার সব থেকে বেশি পপুলার, ঠিক আছে। গ্রিন হচ্ছে সব থেকে বেশি পপুলার। দেখো একটা জিনিস খুব ভালো করে বোঝো,
এটা কিন্তু ঠিক। কেন ঠিক সেটা বলে দিই। ধরো 100 জন লোক আছে, তাহলে 100 জন লোকের মধ্যে 50 জন লোক কিন্তু চা পছন্দ করেই করে, সেটা আমি 2 নম্বরেই পেয়ে যাচ্ছি। এছাড়াও যারা কফি পছন্দ করে তারা মিল্ক পছন্দ করে না, কিন্তু তারাও কিন্তু চা পছন্দ করতেই পারে, ঠিক আছে। ফলে মোর দ্যান 50%, অর্থাৎ হাফেরও বেশি লোক, যখন যেমন এখানে বলাই রয়েছে দেখো মোর দ্যান হাফেরও বেশি লোক তারা কি পছন্দ করে, তারা পছন্দ করে কি, চা পছন্দ করে। তার মানে চা সব থেকে বেশি পপুলার, আর চাকে আমরা গ্রিন বলছি। ফলে ফার্স্ট কনক্লুশন তো খাটছে, ঠিক আছে। নেক্সটটা দেখো, দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান কফি ড্রিঙ্কার হু ডাজ নট লাইক টি। সেখানে অ্যাটলিস্ট একজনও কফি ড্রিঙ্কার থাকতেই পারে যে টি লাইক করে না। দেখো কফির সঙ্গে এই কফি, এই যে সি হচ্ছে কফি, কফির সঙ্গে টি এর কিন্তু এখানে কোনো বিপরীত সম্পর্ক দেখা যাচ্ছে না। কফির সঙ্গে মিল্কের একটা বিপরীত সম্পর্ক আছে। কফি যদি রাইট হয়, মিল্ক কেটে যাচ্ছে। দেখো আমি এখানে যেটা তোমাদের বেগুনি কালারে রেখেছি সেই লেখাটা ভালো করে দেখো। মিল্কের সঙ্গে যেমন চায়ের একটা সত্য সম্পর্ক দেখা যাচ্ছে, যে মিল্ক পছন্দ করে সে টি পছন্দ করে না, ঠিক আছে। আর যে কফি পছন্দ করে, কিছু কিছু লোক যারা কফি পছন্দ করে তারা মিল্ক পছন্দ করে না। কিন্তু কোথাও কি বলা আছে যারা কফি পছন্দ করে তাদের কেউ কেউ চা পছন্দ করে না? বলা নেই। তার অর্থ হচ্ছে আমরা সেটাকে ধরবো না, ঠিক আছে। অর্থাৎ কফির সঙ্গে চায়ের কোনো বৈপরীত্য সম্পর্ক নেই বা শত্রুতা সম্পর্ক নেই, অন্তত থাকলেও স্টেটমেন্টে বলা নেই। যেহেতু স্টেটমেন্টে বলা নেই, স্টেটমেন্ট হচ্ছে শাশ্বত সত্য, ফলে এটা কেটে যাচ্ছে। এটা এখানে কি মানে বলা রয়েছে, এখানে বলা রয়েছে অন্তত একজন যে কফি পছন্দ করে সে চা পছন্দ করে না, কিন্তু চায়ের সঙ্গে কফির কোনো বিপরীত সম্পর্ক বা শত্রুতা সম্পর্ক স্টেটমেন্টে বলা নেই। ফলে এই এই যে নটের যে রিলেশান, নাবাচক যে রিলেশান, সেটা কফি আর চায়ের ক্ষেত্রে খাটবে না, সুতরাং এটা কেটে যাবে। ওই জন্য এখানে তোমাদের বলেছে যে অনলি কনক্লুশন 1 রাইট, কিন্তু বাকিগুলো ভুল। ক্লিয়ার হয়েছে? একদম ভেঙে কিন্তু বললাম, এটা খুব গুড কোয়ালিটি স্টেটমেন্ট কনক্লুশন ছিল। আমি যখন স্টেটমেন্ট কনক্লুশন আলোচনা করি তোমাদের প্রত্যেকবার বলি যে স্টেটমেন্ট কনক্লুশন মানে কিন্তু ওই যে বাঁধধরা গতে তোমরা পড়ো ওটা কিন্তু নয়। স্টেটমেন্ট কনক্লুশনকে অনেকভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। এটা তার একদম খুব দারুণ একটা এক্সাম্পল, যেখানে অনেকটা পাজলের মতো বা অনেকটা বলতে পারো যে খুব টাফ লেভেলে স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি এটা কেউ না বুঝতে পারো আমাকে একবার কমেন্টে বলো, আমি তোমাদের আরেকটা স্টেটমেন্ট কনক্লুশনের অন্য কোনো ভিডিওতে বা রিজনিংয়ে এটা আমি আরেকবার আলোচনা করে দেবো, ঠিক আছে। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, এই শিফটে এইটা হচ্ছে আমাদের প্রথমে, এটা হচ্ছে তোমাদের 30/3/2016 শিফট, ঠিক আছে। 30/3/2016 শিফট এটা, অর্থাৎ 29-এর পরের দিনের। এখানে তোমাদের বলছে PWQXRYZ এবং S অনেকে এরা বসে আছে একটা সার্কেলে বসে আছে, অর্থাৎ এটা একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো আমরা একটা সার্কেল এখানে আঁকছি, ওকে। সার্কেলে বসে আছে সবাই, বলছে যে ওয়াই সিট, আচ্ছা কজন আছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 জন আছে। তো 1 2 3 4 5 6 7 8 এই আমরা করে নিলাম। তো এবার কি বলছে, এবং একে অপরের দিকে তাকিয়ে বসে আছে, ঠিক আছে, ফেসিং ইচ আদার। যখন একে অপরের দিকে তাকিয়ে বসে থাকে তার মানে তারা সবাই কোন দিকে মুখ করে বসে আছে, তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। একে অপরের দিকে মুখ করে বসে থাকা মানে কি, তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পারছো? ওকে, এই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে নাকি কেন্দ্র থেকে বিপরীত দিকে মুখ করে বসে আছে এটা জানা জরুরি। এই কারণে জরুরি কারণ এটার উপর বেস করে তাদের লেফট রাইট নির্বাচিত হয়, তাদের রাইট আর লেফট এটা নির্বাচিত হয়। একটু পরেই দেখবে রাইট লেফট লাগছে কাজে। ওয়াই সিটস এক্স্যাক্টলি বিটুইন কিউ অ্যান্ড আর। কিউ এবং আর এর মাঝখানে কে বসে আছে, ওয়াই বসে আছে। এবার ওয়াই এর কোন দিকে আর আছে আর কোন দিকে কিউ আছে সেটা কিন্তু কনফার্ম নয়, হতে পারে আর এবং ওয়াই এখানে আর কিউ এখানে, এই দুটোই পসিবিলিটি এখান থেকে হতে পারে। নেক্সট পয়েন্টটা কি বলছে, পি ডাজ নট সিট নেক্সট টু আইদার এক্স অর জেড, মানে পি এক্সেরও পাশে বসবে না এবং পি কিন্তু জেডেরও পাশে বসবে না। ওটা জেড এবং এক্স দুটো লিখে আমি কেটে দিয়েছি। নেক্সট পয়েন্টটা কি বলছে, জেড ইজ সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ। জেড হচ্ছে কিউ এর কোথায় আছে, কিউ এর রাইটে আছে, ঠিক ডান দিকে আছে, ঠিক আছে, কিউ এর ঠিক ডান দিকে আছে, কিউ এস রাইট বলেছে। নেক্সট বলছে, এখানে আমার লেখা কমপ্লিট। নেক্সট বলছে এস হচ্ছে থার্ড লেফট অফ এক্স এবং হচ্ছে
থার্ড ফ্রম দ্য লেফট অফ এক্স অ্যান্ড দ্য রাইট অফ ওয়াই, মানে এক্স হচ্ছে থার্ড লেফট অফ এক্স এবং থার্ড রাইট অফ ওয়াই। ঠিক আছে, এটার মানে তাই দাঁড়ায় থার্ড লেফট অফ এক্স অ্যান্ড দ্য রাইট অফ ওয়াই, মানে কি এক্স হচ্ছে থার্ড লেফট অফ এক্স অ্যান্ড দ্য রাইট অফ ওয়াই। এই জায়গায় এই থার্ড ফর্মটা এখানে কি হয়েছে, তোমাকে কমন নিয়ে নেওয়া হয়েছে, ফলে থার্ড লেফট অফ এক্স এবং থার্ড রাইট অফ ওয়াই, তার মানে এইটা দাঁড়ায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমি নিচে লিখে দিয়েছি তোমাদের। এবার এই অনুযায়ী তোমাকে এখানে সাজাতে হবে। এবার দেখো সুবিধা হচ্ছে আমার একটাই, আমি এই যদি লাস্ট যেটা, এই লাস্টেরটা ভালো করে দেখো, এই লাস্টটা দেখলে আমার অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। কী কী আমার এখানে ক্লিয়ার হচ্ছে? এক তো আমার এখানে ক্লিয়ার হচ্ছে যে এসের অবস্থান কোথায় এবং তার সাপেক্ষে এক্স ওয়াইয়ের অবস্থান কোথায়, দুটি আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আমি এসকে, চলো অন্য কাল ইউজ করি, যদি আমি এসকে এখানে বসাই, বলছে এক্সের থার্ড লেফটে আছে এস, আমি কি করব, আমি এক্সকে তাহলে এখানে বসাবো। 1 2 3, এই দেখো এক্সের কী হয়েছে, লেফটে চলে আসছে। ঠিক আছে, এস কোথায় রয়েছে, এক্সের লেফটে রয়েছে, আর ওয়াইয়ের রাইটে রয়েছে, তো ওয়াইকে এখানে বসাও। 1 2 3, দেখো 1 2 3, ওয়াইয়ের দেখো এস রাইটে চলে আসছে। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার। ওকে, তার মানে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল, কেটে দাও। নেক্সট বলছে যে পি এক্সের কোথাও বসবে না, মানে পি না এখানে বসবে না পি এখানে বসবে, কারণ পি এক্সের পাশে কোথাও বসবে না। ওকে, তারপর কি বলছে, তারপর বলছে কিউ, দেখো ওয়াইয়ের পজিশান এখানে দেওয়া আছে, ওয়াইয়ের পজিশান কী দেওয়া আছে, ওয়াইয়ের পজিশান দেওয়া আছে, ওয়াই হচ্ছে কিউ এবং আর এর মাঝখানে আছে। তার মানে কী কী হতে পারে পজিশান, এখান থেকে পিকে তো তুলিয়ে দাও, পি তো এখানে বসবেই না। কী কী হতে পারে, এক হতে পারে কিউ এখানে, ওয়াই এখানে, আর এখানে। যদি আমরা প্রথমটাই ধরে চলি তাহলে ঠিক হচ্ছে কি না দেখা যাক। এখানে একটা আর এর সাপেক্ষে কিছু বলা আছে, কি বলা আছে, বলা আছে জেড হচ্ছে, সরি কিউ এর সাপেক্ষে বলা আছে জেড হচ্ছে কিউ এর ঠিক রাইটে বসে আছে। আমি যদি এই জায়গায় কিউকে বসাই, কিউ এর লেফট রাইট দুটোই দেখো এখানে ব্লক হয়ে যাচ্ছে, সুতরাং কিউ এখানে বসবে না। তাহলে কিউ কোথায় বসবে, তাহলে কিউ বসবে এখানে, অর্থাৎ এই সেকেন্ড অ্যারেঞ্জমেন্টটা আমার ঠিক হচ্ছে। ঠিক আছে, সরি ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট আমার ঠিক হচ্ছে। ঠিক আছে, এখানে তোমার ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট ঠিক হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে, কিউ বসবে এখানে, আর বসবে এখানে। আর বলছে কিউ এর ঠিক রাইটে কে বসে আছে, জেড বসে আছে, তো জেডকে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, তো পি তো এখানে বসবে না, পি এই জায়গায় বসবে না, পি তো কাটা আছে, তাহলে পি কোথায় বসবে, পি বসবে এখানে। এবার কি বলছে, এবার তোমাকে বলছে আর কে বাকি আছে, দেখো আর ডব্লিউ বাকি আছে, ডব্লিউ এখানে বসে গেল, ব্যাস আমার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। ঠিক আছে, আমি তোমাদের বুঝলাম বলে সময় নিল, আরও দ্রুত করা যায়। বলছে যে হু সিটস টু দ্য লেফট অফ এস, এসের লেফটে কে বসে আছে, তুমি দেখো এসের লেফট হচ্ছে এদিকে, কে বসে আছে এসের লেফটে, জেড বসে আছে, কারেক্ট অ্যান্সার জেড। ঠিক আছে, এরকম 5টা অপশান এখানে ছিল বা 5টা কোশ্চেন এখানে ছিল এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে। ওকে, সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে মানে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে আমি আরও কোশ্চেন তোমাদের করাবো, চিন্তা করার কারণ নেই। ওকে, নেক্সট হলো পরেরটা। দেখো এই স্টেটমেন্ট কনক্লুশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই স্টেটমেন্ট কনক্লুশনে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটার বাংলা যদি তুমি সার্চ করো, এটার বাংলা হয় এই যে লাস্ট যে সেকেন্ড যে লাইনটা, এই সেকেন্ড লাইনটার বাংলা হয় সব ইলেকট্রিশিয়ান মেকানিক্স নাও হতে পারে। একটা মেবি বা পসিবিলিটি অর্থে নেয়, নট অল যখন সামনে থাকে, এটা ইংরাজিতে এটা ধরা হয়, নট অল যখন সামনে থাকে তার মানে দাঁড়ায় সব ইলেকট্রিশিয়ানস মেকানিক নাও হতে পারে। ঠিক আছে, এটার মানে তোমরা নেবে নাও হতে পারে অর্থে মিনিং নেবে। ঠিক আছে, সব ইলেকট্রিশিয়ান মেকানিক নয় এরকম মিনিং নেবে না, মিনিংটা এই নেবে সব ইলেকট্রিশিয়ান মেকানিক নাও হতে পারে। ঠিক আছে, এই অর্থে কিন্তু মিনিংটা নেবে, তাহলেই কিন্তু এখানে রাইট হবে তোমাদের, নইলে কিন্তু কনক্লুশন রং হয়ে যাবে। কারণ নট অল এটার অর্থ, এটা যখন সামনে আসে তখন এটার অর্থ নাও হতে পারে, মেবি বা মে নট বি এই অর্থে ইউজ হয়। ঠিক আছে, এবার কি বলছে, সাম ইলেকট্রিশিয়ানস আর প্লাম্বার, চলো আমরা এখানেই, সাম ইলেকট্রিশিয়ানস তারা হচ্ছে প্লাম্বার। ঠিক আছে, তারা হচ্ছে প্লাম্বার। এবার কি বলছে, এবার বলছে অল প্লাম্বার্স আর মেকানিক্স, তো অল প্লাম্বার্স আর মেকানিক্স, 3টে কালি দিয়ে 3টে সার্কেলকে করেছি। এবার তোমাদের আমি চলো এই কালিতে চলে যাই। এবার বলছে যে সাম মেকানিক্স আর ইলেকট্রিশিয়ানস আর প্লাম্বার। হ্যাঁ দেখো মেকানিক্সের যে বেগুনি রঙের সার্কেলটা আছে সেটা প্লাম্বারকেও টাচ করেছে, কারণ প্লাম্বার তার ভেতরেই রয়েছে, আর ইলেকট্রিশিয়ানকেও টাচ করেছে, ফলে এটা তো রাইট হচ্ছে। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা বলছে নট অল ইলেকট্রিশিয়ানস আর মেকানিক্স, মানে কি আমি এখানে লিখে দিচ্ছি, মানে হচ্ছে এই 2 নম্বরটার মানে বাংলা মিনিং দাঁড়ায়
সব ইলেকট্রিশিয়ান মেকানিক নাও হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের বললাম এটা হবে না বা হয় না এরম নেবে না, এটা মিনিং নেয় নাও হতে পারে। ঠিক আছে, যখন নট অল সামনে থাকে তখন তার মিনিং একটা পসিবিলিটি অর্থে নেয়। আচ্ছা, একটা জিনিস এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের স্টেটমেন্টে ই এবং এম এর মধ্যে কোনো রিলেশান ডিরেক্টলি নেই। স্টেটমেন্টে কি কিছু বলা আছে ইলেকট্রিশিয়ান মেকানিক্স নিয়ে? কিছু বলা নেই। আর তোমরা যখন কনক্লুশন ড্র করছো তখন দেখতে পাচ্ছ এখানে ই আর এম এর মধ্যে একটা রিলেশন আসছে। কি আসছে? ই এর কিছুটা হচ্ছে এম, তাহলে ই এর কিছুটা এম, এটা কিন্তু ফিক্সড, কারণ এটা ড্র করলে আসছে। এখানে যদি বলা থাকতো কিছু ই হচ্ছে এম, 100% রাইট হতো, কিছু ই ডেফিনেটলি এম। ঠিক আছে, যদি এখানে বলা থাকতো, ধরো এইটা বলা আছে সাম ই ইজ এম, আমি বলতাম ইয়েস 100%, চোখ কান নাক বুঝিয়ে রাইট দাও ইয়েস, কারণ এখানে দেখাই যাচ্ছে চোখ কান নাক বুঝিয়ে আমরা বলতে পারি কিছু ই হচ্ছে এম, যেটা এখানে বলা নেই। বলা থাকলে তো আমরা এখানে চলেই যেতাম অ্যান্সার করে দিয়ে, কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল জিনিস বলা আছে। এখানে কি বলা আছে? এখানে বলা আছে সব ই এম নাও হতে পারে। দেখো, আমি তোমাদের একটা জিনিস ভালো করে বলে দিই, মনে রাখবে, স্টেটমেন্টে বলা নেই ডিরেক্টলি, সেটা যদি কনক্লুশনে থাকতে হয় তাহলে পসিবিলিটি অর্থে থাকতে হবে। স্টেটমেন্টে ই এবং এম এর মধ্যে কোনো রিলেশন নেই, আর কনক্লুশনে সেটা পসিবিলিটি অর্থে বলা আছে, মানে এই কনক্লুশনটা রাইট হচ্ছে। ঠিক আছে, অতএব এখানে হবে কি, বোথ 1 এবং 2 ফলো হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটায়। আচ্ছা, পরেরটাতেও একটু জটিল ব্যাপার আছে, বলে দিই। সাম ফুটবল প্লেয়ার্স আর ক্রিকেটার, এটাতে কোনো জটিল ব্যাপার নেই, চলো করে ফেলি। সাম ফুটবল প্লেয়ার্স, ঠিক আছে, আর ক্রিকেটার্স, ওকে। তারপরে বলছে কি, অল হকি প্লেয়ার্স লাভ ফুটবল দো সাম আর ক্রিকেটার, মানে সাম হকি প্লেয়ার্স আর ক্রিকেটার, মানে কিছু হকি প্লেয়ার হলো ক্রিকেটার। আমার এই পার্টটুকু কোনো কাজে লাগবে না, এই যে লাভ ফুটবল, কারণ এখানে কে কি পছন্দ করে সেটা ইম্পর্ট্যান্ট নয়, কে কি সেটা ইম্পর্ট্যান্ট। মানে হকি প্লেয়ার কি ক্রিকেটার নাকি নয় সেটা ইম্পর্ট্যান্ট। তা আমি এখানে দেখতে পাচ্ছি সবাই ফুটবল পছন্দ করলেও, সব হকি প্লেয়ার ফুটবল পছন্দ করলেও কয়েকজন হকি প্লেয়ারই ক্রিকেট খেলে, কারণ কয়েকজন হকি প্লেয়ারই ক্রিকেটার, এই যে সাম আর ক্রিকেটার লেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমার কনক্লুশন ড্র হয়ে গেছে, মানে চিত্র ড্র হয়ে গেছে, ভেন চিত্র আমি এঁকে ফেলেছি। এবার সেই অনুযায়ী আমি এখানে কনক্লুশন বার করবো। বলছে সাম হকি প্লেয়ার্স হু আর ক্রিকেটার্স প্লে ফুটবল। দেখো, আমি যদি বলি সাম হকি প্লেয়ার্স হু আর ক্রিকেটার, কিছু হকি প্লেয়ার যারা কিনা ক্রিকেটার, তারা কারা? তারা হচ্ছে এরা। এই যে অংশটা আমি তোমাদের আকাশি করে দিচ্ছি, এই যে এই পার্টটা হচ্ছে সেই পার্ট যেখানে আমি দেখতে পাচ্ছি হকির সার্কেল আর ক্রিকেটের সার্কেল ম্যাচ করে গেছে, মানে এরাই হচ্ছে তারা যারা হচ্ছে কিছু হকি খেলোয়াড় যারা ক্রিকেট খেলে। কিন্তু এদের সঙ্গে কি এফের কোনো রিলেশন আছে? রিলেশন নেই। যদি এদের সঙ্গে এফের কোনো রিলেশন নেই, ফলে এইটা কেটে যাবে। এখানে বলেছে এরা নাকি ফুটবল খেলে, এই যাদের আমি এখানে আকাশি করে দিয়েছি তারা নাকি ফুটবল খেলে। দেখো, এটার সঙ্গে ফুটবলের কোনো সার্কেলটার কোনো কি কানেকশান হচ্ছে না, ফলে এখানে প্রথমটা কেটে যাবে। দ্বিতীয়টায় বলছে দেয়ার ইজ অ্যাট দ্য মোস্ট ওয়ান ক্রিকেটার, সেখানে অ্যাটলিস্ট একজন ক্রিকেটার থাকবে যে হকিও খেলে ফুটবলও খেলে, নাও তো থাকতে পারে, এটা কেটে গেল। ঠিক আছে, এখানে বলছে এমন একজন ক্রিকেটার অ্যাটলিস্ট থাকতেই হবে তাকে যে হকিও খেলে ফুটবলও খেলে। আমি বলছি নাও তো থাকতে পারে, কারণ এই যে জায়গাটা আমি এখানে দাগ দিলাম, এই জায়গাটার মধ্যে না হকির সার্কেল ঢুকেছে না ফুটবলের সার্কেল ঢুকেছে, ফলে এটা কেটে গেল। ওকে, এখানে অ্যান্সার তোমাদের কী হবে? নাইদার ওয়ান নট টু, এখানে কারেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো পরেরটায়। খুবই ভালো প্রশ্ন, রিসেন্ট ইয়ারে এই ধরনের প্রশ্ন এসবিআই পিওতেও পড়েছে আর তোমাদের রেলওয়ে এনটিপিসিতেও পড়েছে। ঠিক আছে, তো বলছে একজন কোম্পানি কি করছে, একটি কোম্পানি সে কিছু ক্যান্ডিডেট নিয়োগ করতে চাইছে, তো তার জন্য তারা কিছু ক্রাইটেরিয়া রেখেছে। তোমরা দেখো না, যেমন এনটিপিসিতে কী ছিল, গ্র্যাজুয়েটও হতে পারো তোমরা, আবার এইচএস পাসও হতে পারে। এই পদের জন্য গ্র্যাজুয়েট হতে হবে, এই পদের জন্য এইচএস পাস হতে হবে। ঠিক আছে, তো এরকম যেমন ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া থাকে, ওই কোম্পানিও শর্ত দিচ্ছে তোমাকে এই হতে হবে, তবে তুমি এই পদের জন্য যোগ্য। তো সেই শর্তগুলো কী কী বলেছে? ফার্স্ট শর্ত বলেছে, প্রথম শর্ত আমি এখানে লিখে নিচ্ছি, এখানে প্রথম শর্ত কী বলছে, যে ক্যান্ডিডেট হু সিকিউরড অ্যাটলিস্ট 85 মার্কস, তাকে 85 মার্কস পেতে হবে। কিসে পেতে হবে? 10th অর্থাৎ মাধ্যমিক লেভেলে 10th পাস সার্টিফিকেটে তার 85 মার্কস থাকতে হবে। সেকেন্ড শর্ত কী বলছে?
সেকেন্ড শর্ত তোমাদের বলছে ক্যান্ডিডেট হু সিকিউর অ্যাটলিস্ট 65 মার্কস, তাকে 65% মার্কস পেতে হবে। কিসে পেতে হবে? 12 ক্লাসে তাকে 65 মার্কস পেতে হবে। তারপরে 3 নম্বর কি বলছে, ক্যান্ডিডেট হু আর নট ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড, ক্যান্ডিডেটকে কমার্স ব্যাকগ্রাউন্ড হলে চলবে না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হতে হবে। ঠিক আছে, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে চলবে না, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে সে, কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড হলে চলবে না। ঠিক আছে, তো আমি এখানে ক্রস করে দিই, CB মানে কমার্স ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখে নাও। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান্ডিডেট উইল দ্য কোম্পানি ডেফিনেটলি সিলেক্ট, এই নিচে 4 জন এখানে দেওয়া আছে, সেই 4 জনের মধ্যে কাকে কোম্পানি ডেফিনেটলি সিলেক্ট করবে এটা বলা রয়েছে। তো দেখা যাক কে কে এই 3টে ক্রাইটেরিয়া ম্যাচ করছে তাকে সিলেক্ট করবে। জিতেশ সায়েন্স স্টুডেন্ট, মানে ও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, মানে ও কমার্স নয়, তো ওর জন্য 3 নম্বরটা খেটে গেল। নেক্সট বলছে 75 মার্কস পেয়েছে 12th স্ট্যান্ডার্ডে, অবশ্যই 65 মার্কস মিনিমাম, 75 মার্কস পেয়ে গেছে, ওকে গুড, এটাও খাটবে এটাও খাটবে। নেক্সট বলছে 80% মার্কস ইন 10th, দেখো এখানে খাটছে না, কারণ অ্যাটলিস্ট তাকে 85 মার্কস পেতে হবে, তো প্রথমটা কেটে গেল। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট পয়েন্টটা দেখো, বলছে জগনেশ স্কোর্ড 80 মার্কস, জগনেশ 80 মার্কস পেয়েছে 12th-এ, ঠিক আছে এটা খাটলো, কারণ 65 পেতে হবে, 80 মার্কস মানে 80% পেয়ে রয়েছে, ওকে গুড। 90% মার্কস পেয়েছে 10th ক্লাসে, ওকে গুড, এটাও খাটবে। এবং সেকেন্ড প্লেস পেয়েছে ইন কলেজ অ্যামং দ্য অল কমার্স স্টুডেন্ট, দেখো কমার্স স্টুডেন্ট হলে তো চলবে না, এটাও কেটে গেল। নেক্সট হচ্ছে জায়েশ, সে 75 মার্কস পেয়েছে 10th-এ, তো 75% মার্কস এখানেই কেটে যাচ্ছে, কারণ 85% পেতে হবে, তাহলে অপশানে একটাই আছে ডি, তো ডি খাটবে এখানে, আর দেখার দরকার নেই, 3টে কেটে যাচ্ছে তখন তখন ডি তো খাটবেই খাটবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো লেভেলের রিজনিং, এনটিপিসিতে দেখছি রিজনিং খুব ভালো লেভেলের দিচ্ছে, এই লেভেলের রিজনিং আমি তোমাদের করাবো। ঠিক আছে, ওকে চলো নেক্সট। আর রিজনিং ক্লাস তোমাদের ফ্রি আছে, রিজনিংয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে একটা তোমাদের পাজল দেওয়া রয়েছে, খুবই ভালো পাজল। দেখো পাজলটা কী বলেছে, বলেছে 5 জন তোমাদের লোক আছে যারা কিনা সপ্তাহে যে কোনো একটা দিন অফিসে যায়, তাদের পেশা প্রত্যেকের একটা করেই পেশা আছে, কেউ প্লাম্বার, কেউ কার্পেন্টার, কেউ কুক, কেউ ইলেকট্রিশিয়ান, এই জায়গায় দেওয়া আছে, কেউ ডাক্তার, কেউ ডাক্তার, ঠিক আছে এরকম দেওয়া আছে। আর একজন পার্সন একদিনই অফিসে যায় এবং তার একটাই পেশা আছে। ওকে, এবার তোমাদের এখানে সাজাতে বলেছে, কিছু কন্ডিশন দেওয়া আছে, বলা আছে যে প্লাম্বার, কালো দিয়ে করছি, যে প্লাম্বার আমি PL বলে লিখছি, সে যায় তোমাদের মন্ডেতে। প্লাম্বার কোন দিন যায়? মন্ডেতে। পি হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান, তো পিকে আমি ইলেকট্রিশিয়ানের ঘরেই লিখছি। আর পি কিন্তু টুইসডেতেও অফিস যায় না, পি কিন্তু থার্সডেতেও অফিস যায় না, এখানে লেখা আছে। নেক্সট বলা আছে টি হচ্ছে একজন কার্পেন্টার, তো টিকে আমি কার্পেন্টার বলে লিখছি। ঠিক আছে, আর আর কিন্তু প্লাম্বার নয়, দেখো আর কিন্তু প্লাম্বার নয় বলা আছে, ঠিক আছে, এই জন্য আর এখানে কেটে দিলাম। আচ্ছা, নেক্সট কী বলা আছে, যে থার্সডেতে অফিস যায় সে কিন্তু ডক্টর নয়, ঠিক আছে, 4 নম্বরে লেখা আছে। যে থার্সডেতে অফিস যায় সে কিন্তু ডাক্তার নয়। 5 নম্বরে লেখা আছে এস অফিস যায় তোমার টুইসডেতে, আর টি অফিস যায় ফলোইং ডে, মানে ঠিক পরের দিন, মানে টি অফিস যায় ওয়েডনেসডেতে, কারণ টুইসডে তারপর কি ওয়েডনেসডে হয়। ঠিক আছে, এই আমরা বার করেছি। এবার তুমি বলো আর এর পেশা কী হতে পারে? দেখো আর এর পেশা ইদার ডক্টর হতে পারে, ভালো করে বোঝো, আর কী হতে পারে, আর ইদার ডক্টর হতে পারে অথবা আর কুক হতে পারে। ঠিক আছে, আর কী হতে পারে, ইদার ডক্টর অথবা আর কুক হতে পারে। এখন আমরা আরকে যে কোনো একটাই ধরতে পারি, আর তো প্লাম্বার নয়। ঠিক আছে, তো আমরা একটা কাজ করছি, আরকে প্লাম্বার হিসেবে এখান থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে, আরকে এখান থেকে তুলে দিচ্ছি। ওকে, তো আমরা একটা কাজ করছি, আরকে এখানে লিখছি, আর আমরা কাজ করছি সেটা হচ্ছে আরকে আমরা ধরে নিচ্ছি, আর হচ্ছে কুক, সাপোজ ধরো আর ধরে নিচ্ছি কুক, কিছু একটা ধরে এগোতে হবে, আরকে আমরা কুক ধরে নিচ্ছি। ঠিক আছে, আর যদি কুক হয় তাহলে আর থার্সডেতে যেতে পারে, কারণ আর তো ডক্টর নয়, ডক্টর থার্সডেতে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে আর যদি কুক এবং আর যদি থার্সডেতে চলে যায় তাহলে এস হয়ে যাবে ডক্টর, কারণ এসের ডক্টর হতে কোনো বারণ নেই, তাহলে এস কী হয়ে যাবে, এস হয়ে যাবে ডক্টর। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ডক্টরকে এখান থেকে তুলে দিই, পুরো সিরিজটাকে আমরা এখান থেকে কী করি, তুলে দিই। ঠিক আছে, ওকে। এবার কি বলছে, এবার দেখো আমাদের অটোমেটিক্যালি কিন্তু 5টা হয়ে গেছে, 1 2 3 4 5, তাহলে বাকি আছে আর একজনই, কে বাকি আছে, কিউ বাকি আছে, কিউ এখানে বসে গেল। প্রত্যেকের এখানে ডেট ফিক্সড হয়ে গেছে, শুধুমাত্র পি বাদে। পি এরটা কী বলেছে দেখো, আমাদের এখানে 5টাই ডেট দরকার। এখন পি এর ডেট কী কী হতে পারে না, দেখুন পি এর ডেট টুইসডে হতে পারে না, থার্সডে হতে পারে না, মনডে হতে পারে না, পি এর ডেট ওয়েডনেসডে হতে পারে না। ঠিক আছে, পি এর এই 4টের মধ্যে একটা ডেটও হতে পারে না, 1 2 3 4,
পি এর কিন্তু 4টি ডেট হতে পারে। তাহলে পি এর ডেট কী কী হতে পারে? পি এর ডেট ফ্রাইডে হতে পারে, ঠিক আছে, পি এর ডেট স্যাটারডে হতে পারে, পি এর ডেট সানডে হতে পারে। এই তিনটের মধ্যে যে কোনো একটা ডেট পি এর হতে পারে, কিন্তু পি এর ডেট কোনটা ফিক্স নেই এখানে, ঠিক আছে। এবার কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রাইট কম্বিনেশন। বলছে যে মানডে ইলেকট্রিশিয়ান যায়, ইলেকট্রিশিয়ান, এই যে ইলেকট্রিশিয়ান, আমি অন্য কালি দিয়ে দেখাই, এই হচ্ছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান কি মানডেতে যায়? না, ইলেকট্রিশিয়ানের ডেট মানডেতে তো হতে পারে না, কারণ ইলেকট্রিশিয়ান মানডেতে কে যায়? মানডেতে প্লাম্বার যায়। ইলেকট্রিশিয়ান মানডেতে যায় না, এটা গেল। থার্সডেতে কুক যায়, হ্যাঁ থার্সডেতে কুক যায়, দেখো আমরা এখানে করেছি কুক যায় থার্সডে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এর ওপরে 5টা প্রশ্ন ছিল, আমি আর করাচ্ছি না সব কটা, তোমাদের জাস্ট এখানে পাজলটা আমি সলভ করে দিলাম, ওকে। তো আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই থাকছে। নেক্সট দিন আমি তোমাদের এই সিরিজে যদি কোনো প্রশ্ন বাকি থাকে স্টার্ট করব, আর পিডিএফের লিঙ্ক সব নিচে ডিসক্রিপশন বক্সে আছে, ডাউনলোড করে নাও, পুরো সিরিজটাই চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো, এর ম্যাথগুলোও আমি তোমাদের করিয়ে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে দেখো আমাদের 31/3/2016 শিফট, ঠিক আছে, 31/3/2016 শিফটে এই প্রশ্নটা পড়েছে। এখানে তোমাদের বলছে, এটাও সেম প্রশ্ন, একটা কোম্পানি কী করছে, একটা ক্যান্ডিডেট রিক্রুট করতে চাইছে, কিছু ক্যান্ডিডেট রিক্রুট করতে চাইছে, তার জন্য কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট শর্ত তোমাদের কি বলছে, যে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড অ্যাটলিস্ট 10th স্ট্যান্ডার্ড, তাকে 10ম শ্রেণী পাস করে থাকতে হবে। 2 নম্বর কন্ডিশান কি বলছে এখানে, যে ক্যান্ডিডেটকে ইংলিশ এবং হিন্দি জানা থাকতে হবে, ইংলিশ +E+H বলে লিখছি। নেক্সট 3 নম্বর তোমাদের কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট বি রেডি টু ওয়ার্ক ইন বোথ ডে অ্যান্ড নাইট শিফট, ডে এবং নাইট শিফট দুটো শিফটই তাকে কাজ করতে হতে হবে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি রেডি, আচ্ছা 3টেই তো আছে, রিয়েলি সরি, আচ্ছা 3টেই আছে। তো এখানে 4জন ক্যান্ডিডেট দেওয়া রয়েছে, এবং 4জন ক্যান্ডিডেটের মধ্যে কে কী সেটা তোমাকে এখানে বলতে বলা হয়েছে, এবং তাদের মধ্যে থেকে কাকে সিলেক্ট করা হবে, ঠিক আছে। কি বলছে, সীতা হচ্ছে গ্র্যাজুয়েট, 10th পাস মানে সে তো গ্র্যাজুয়েট অবশ্যই, ঠিক আছে। মারাঠি, হিন্দি এবং ইংলিশে ফ্লুয়েন্ট, তো হিন্দি এবং ইংলিশ দরকার আছে সেখানে। ক্যান ওয়ার্ক অনলি ইন ডে শিফট, এইখানে কেটে যাচ্ছে, কারণ ডে এবং নাইট দুটোতেই তাকে কাজ করতে হবে। নেক্সট এই দাগ কেটে গেল, বিদাগ দেখো, সরিতা ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তামিল অ্যান্ড হিন্দি, ইংলিশ এবং হিন্দি আছে, ওকে চলবে। ক্যান ওয়ার্ক ইন বোথ শিফট, দুটো শিফটই কাজ করতে হতে পারে। হ্যাজ হ্যাড নো ফর্মাল এডুকেশন, কোনো ফর্মাল এডুকেশন নেই, তার মানে সে কিন্তু 10th পাস করেনি, অতএব এটাও কিন্তু কেটে যাবে। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে স্কুলে পড়েছে কি পড়েনি, কারণ ফর্মাল এডুকেশন নেই তার। নেক্সট বলছে স্মিতা স্পিক্স ইংলিশ অ্যান্ড হিন্দি ভেরি ওয়েল, ইংলিশ এবং হিন্দি দুটোই পারে। রেডি টু ওয়ার্ক ফর ডে শিফট অ্যাজ ওয়েল অ্যাজ নাইট শিফট, দুটো শিফটই কাজ করবে সে। হ্যাজ স্টাডিড টিল 12th স্ট্যান্ডার্ড, 12 ক্লাস পর্যন্ত পড়েছে, তাহলে সি এখানে হবে। আর ডি তো এখানে হচ্ছে না, কারণ সি খেটে যাচ্ছে, মানে ডি এখানে হচ্ছে না, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে সি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ওই জন্যই সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট চলো পরেরটায়।